স্টেইন করবে, করার পরে লো পাওয়ারে দেখবে, হাই পাওয়ারে দেখবে, অয়েল ইমার্শনে দেখবে। অয়েল ইমার্শনে 1000 গুণ বিবর্ধন হবে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা সেলকে পৃথকভাবে চেনা যাবে। এখন চেনার উপায় হচ্ছে যে নিউট্রোফিল সংখ্যায় বেশি থাকছে, 50 to 60% নিউট্রোফিল পাবে নর্মাল ব্লাডে। এদিকে এগুলিকে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটও বলে, ইওসিনোফিল বেসোফিলকেও বলা যায়, কিন্তু সাধারণত নিউট্রোফিলকেই বলে। তার মানে নিউক্লিয়ার মরফোলজি আলাদা। আগে মনে করা হতো একাধিক নিউক্লিয়াস আছে প্রথম দিকে, পরে জানা গেল যে না, একটাই নিউক্লিয়াস, তার লোভ হয়ে রয়েছে, খণ্ড খণ্ড হয়ে রয়েছে, বুঝতে পেরেছো? লতির মতো সুতো দিয়ে সে মতো ক্রোমোজোম ম্যাটেরিয়াল দিয়ে যুক্ত থাকে। পলিমরফো নিউক্লিয়ার, যেমন আমরা হচ্ছে প্রত্যেকেই মানুষ, পলিমরফো ফেসিয়াল, কাজেই ওরা হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার। এর জন্য কোনোটা দেখবে 2টো আছে, কোনোটা 4টে, কোনোটা 5টা, 6টা 7টা অবধি থাকতে পারে, বেশিরভাগই 4টে 5টা এরকম, 3টে 4টে 5টা এরকম লোভ থাকে। হ্যাঁ, ওইগুলো সংখ্যায় বেশি থাকে আর ফাইন গ্র্যানুলস থাকে। তুমি যখন নজর দেবে তখন তার লোভের দিকেই তোমার প্রথম নজর যাবে। কারণ কারোর একটা যখন অ্যাপিয়ারেন্সের দেখতে হয় তখন থাকতে তার যে বৈশিষ্ট্যটা প্রথমে নজরে আসে। নিউট্রোফিলের বৈশিষ্ট্য হচ্ছে তার লোভ নিউক্লিয়াস, ডিপলি স্টেইন নেয়, মেথিলিন ব্লু স্টেইন নেয় এবং সংখ্যাও প্রচুর থাকে, এটা বুঝে নিতে হয়। কোনো সময় কারো ক্ষেত্রে দেখবে একটু রেডিশ কালার নিয়েছে, কারো ক্ষেত্রে একটু ব্লুইশ কালার নিয়েছে। এর জন্য তুমি যখন দেখবে সংখ্যাগরিষ্ঠ সেল তার লোভগুলোর দিকে নজর যাচ্ছে, সেগুলি হচ্ছে নিউট্রোফিল। নানা রকমের সাইজের হয়, আর বেশি থেকে একটু বড়, 10 থেকে 12, 10 থেকে 14 এরকম মিউএম বইয়ে দেখবে দেওয়া আছে। তারপরে হচ্ছে তোমার এটা, তারপরে তোমার ইওসিনোফিলটাও নজরে আসবে, একটু কম থাকে, 2 to 4% থাকে, ইওসিনোফিলও থাকে। ইওসিনোফিলের ক্ষেত্রে প্রথমে যখন নজর যাবে তখন মনে হবে এটা রেডিশ কীরকম দেখা যাচ্ছে। প্রথমেই তোমার ওটা যে কোর্স রেড গ্র্যানিউলস সেগুলোর দিকে নজর যাবে, তারপর দেখবে নিউক্লিয়াসও আছে, বাইলোব ট্রাইলোব, বাইলোবটি বেশি থাকে, ট্রাইলোবটা হতে পারে ওই এবং সেম সাইজের কোর্স রেড গ্র্যানিউলস ইওসিনোফিল স্টেন নেয়, নিয়ে সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে। সাইজটা নিউট্রোফিলের মতনই, কোর্স রেড গ্র্যানিউল। এবং তুমি যখন মাইক্রোস্কোপের মধ্যে যখন ওঠানামা করছো দেখবে কোনো জায়গাটা রিফ্র্যাক্টাইল মনে হবে গ্র্যানুলগুলোকে। কোর্স রেড গ্র্যানিউল দেখে তুমি বুঝতে পারবে সেটা হচ্ছে ইওসিনোফিল, বুঝতে পেরেছো? আর কয়েকদিন পরে যখন অভ্যাস হয়ে যাবে, হ্যাঁ, যেমন যতদিন যায় তো অভ্যাসে মানুষ সব কিছু হয়, বুঝতে পারছো তো? হ্যাঁ, তখন তুমি সব সেলেই বুঝতে পারবে। দেখবে কোনো সেল যেখানে স্টেইন ভালো হয়েছে, কোনো সেলের ভিতরে তোমার ব্লু গ্র্যানিউলস রয়েছে ডিফারেন্ট সাইজের, নিউক্লিয়াসের উপরেও পড়ে থাকে। নিউক্লিয়াসটা বাইলোব ট্রাইলোব এরকম হতে পারে। হ্যাঁ, তখন সেগুলো হচ্ছে বেসোফিল। আর ইওসিনোফিলের গ্র্যানুলগুলো সাধারণত ঘন সন্নিবিষ্ট থাকে আর কোনো একটা সেলে মোটামুটি সমান সাইজের থাকে, এটা দেখে বোঝা যায়। যদি স্টেইন ভালো না হয় তাহলে মাডি কমপ্লেকশন, আর ওরা যেমন পরস্পর গায়ে গায়ে লেগে থাকে, ঘন সন্নিবিষ্ট থাকে, এবং ওদের তখন বোঝা যায়। আর বেসোফিলের নিউক্লিয়াসের উপর সাধারণত সেটা অত বেশি ওভারল্যাপ করে থাকে না, কিন্তু যে কোনো কারণে মাইক্রোস্কোপের তলায় যখন দেখা যায় তখন নিউক্লিয়াসের উপরেও বেসোফিল গ্র্যানিউল দেখা যায় ডিফারেন্ট সাইজের। কোনো দানা ইওসিনোফিলের দানা থেকেও বড় হতে পারে, কোনোটা আবার নিউট্রোফিলের মতোই ক্ষুদ্র হতে পারে। এখন ওই গ্র্যানিউল থেকে চেনা যাবে, এটা হচ্ছে বেসোফিল চেনা যাবে কী করে? তার বেসোফিলিক গ্র্যানিউলস থেকে। ইওসিনোফিল চেনা যাবে কেন? ইওসিনোফিলিক গ্র্যানিউলস থেকে। আর পলিমরফো নিউক্লিয়ার চেনা যাবে তার লোব নিউক্লিয়াস এবং ফাইন গ্র্যানিউলস থেকে। এটা দিয়ে এদের ভাগ করা যাবে। এটা হচ্ছে দানাদার কোষ বাংলায় বলে, গ্র্যানুলোসাইটস। আর তারপর হচ্ছে অ্যাড্যানুলোসাইটস, লিম্ফোসাইটস আর মনোসাইটস, এই দুটো পড়বে। লিম্ফোসাইটগুলো দেখবে 2 রকমের ভাগ আছে, স্মল লিম্ফোসাইট, লার্জ লিম্ফোসাইট। এটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, মানে দেখে কেমন মনে হয়। যেমন একটা লোককে দেখে মনে হয় যে লোকটা ভালো, পরে দেখা গেলো না এর পুলিশের খাতায় রেকর্ড আছে, চুরি চিটিংবাজি বা নানা রকম কাজে রেকর্ড থাকে, এরকম প্রায় দেখা যায়। হ্যাঁ, কাজে চেহারা দেখেই সবসময় বোঝা যায় না ফাংশনাল। এটা ফাংশনাল ক্লাসিফিকেশন না, এটা শুধু চেহারা দেখে যেটা হয়। স্মল সাইজ মানে যেটা আরবিসির কাছাকাছি, আরবিসিটা রাফলি 7 mm, কাজে ওর কাছাকাছি থাকবে। দেখবে একটা রাউন্ডেড একটা প্লাজমা মেমব্রেন বোঝা যাবে, তার ভিতরে একটা রাউন্ডেড নিউক্লিয়াস, কোনো জায়গায় একটু খাঁজও থাকতে পারে এবং সেটা ডিপ স্টেন নেয়। ডিপ স্টেন স্মল লিম্ফোসাইট সেটা বেশি থাকে, হ্যাঁ, 90% মতো ওটাই থাকে। তার আর কিছু থাকে বড় বড়, ওর গঠনটা ওই রকমই, কিন্তু যেহেতু নিউক্লিয়াসটাও বড়, সেলটাও বড়, কাজে অতটা ডেন্সিটি হয় না নিউক্লিয়াসের।
আর এবং স্মল লিম্ফোসাইটে সাইটোপ্লাজম দেখা যায় খুব অল্প, কিন্তু এক্ষেত্রে সাইটোপ্লাজমটা একটু বেশি থাকে, কিন্তু সেটা ক্লিয়ার স্টেন নেয়, ক্লিয়ার সাইটোপ্লাজমটা মানে ক্লিয়ার গ্লাস অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে রাউন্ডেড নিউক্লিয়াস, কোনো কোনো সময় ইন্ডেন্টেশনও থাকতে পারে। আর তারপর হচ্ছে মনোসাইট। মনোসাইটগুলোর সংখ্যা লিম্ফোসাইটের সংখ্যা 20 to 40%, 30% মতো রাফলি মাঝে মাঝে ধরতে পারো। আর মনোসাইটও থাকে, হ্যাঁ ওইটাও তোমার ওই 3 to 8%, যাই হোক এরকম একটা থাকে, পাওয়া যায়। মনোসাইটগুলো হচ্ছে তোমার সাধারণত বড় হয়, আর নিউক্লিয়াসটার সেল মেমব্রেনের কাছাকাছি থাকে, আর নিউক্লিয়াসটা রেটিকুলেট অ্যাপিয়ারেন্ট, মানে অত ঘন থাকে না লার্জ লিম্ফোসাইটের মতো। লার্জ লিম্ফোসাইটের মতো ডেন্স অত স্টেন নেয় না, একটু তোমার জালের মতন একটুখানি স্টেন নেয়। আর সাইটোপ্লাজমটা ফ্রস্টেড গ্লাস অ্যাপিয়ারেন্স, এটা গ্রে প্যাটার্নের একটা নেয়, এবং ওইটা দেখে বোঝা যায়। এখন এগুলো দেখে দেখে সেটা বুঝতে হয়। যেমন মানুষ দেখে বুঝতে পারে না, মানুষকে দেখে বোঝা যায় না তার চরিত্রের গঠন, সেরকম এক্ষেত্রেও তুমি প্রথমে দেখে একটু অসুবিধা হবে। কোনো কোনো জায়গায় মনে হবে এটা লিম্ফোসাইট কিনা মনোসাইট কিনা, ক্রমশ দেখতে দেখতে জ্ঞান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওটাও তুমি বুঝতে পারবে। হ্যাঁ, যেমন তারা সেটা বুঝতে পারে ডিফেক্টটা কোথায় আছে, এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে। দেখবে যার দক্ষ ড্রাইভার দেখবে গাড়ি চালাচ্ছে, একটু কোনো জায়গায় একটু শব্দ হচ্ছে, ঠিক তার নজরে পড়ে না এখানে কোনো কত ডিফেক্ট আছে, সে ডায়াগনোসিস করতে পারে যে না এটা ইসের দরকার, রিপেয়ারের দরকার আছে। সেরকম এই তোমরাও তখন বুঝতে পারবে এটা লার্জ লিম্ফোসাইট, এটা মনোসাইট। প্রথম কনফিউশন হবে। এই জন্য তোমাদের যখন আর এটা তারপরে করার পরে এটা ভালো করে বোঝা যাবে কী করে, হাই পাওয়ারও বোঝা যাবে, তারপরে অয়েল ইমার্শন আরও ভালো করে বোঝা যাবে। অয়েল ইমার্শনে ফোকাস করতে হলে অয়েলটা দিয়ে নেবে, আর সাইড থেকে দেখে অয়েল ইমার্শন অবজেক্টিভ তার সঙ্গে টাচ করাবে, আর প্রথমে দেখবে লাইট আসছে কিনা। প্রথমে লো পাওয়ারে হাই পাওয়ার, লো পাওয়ারে দেখে নেবে লাইট আসছে কিনা। লাইট যখন আসছে তখন অসুবিধা নেই, তখন কন্ডেন্সারটা উপরে তুলে দেবে এবং স্মিয়ার সাইডটা রেখে তার উপরে সিডারুড অয়েল দেবে। এবার সাইড থেকে তাকিয়ে ওই অয়েল ইমার্শন অবজেক্টিভ লেখা আছে 100, আর একটা ব্ল্যাক রিং আছে, দেখলেই বুঝতে পারবে। সেটাকে সাইড থেকে তাকিয়ে তার সঙ্গে টাচ করবে, যেই টাচ করলো তাহলে তুমি বুঝতে পারবে এবার হয়েছে। এইবার একটুখানি এবার তুমি অবজেক্টিভের মধ্য দিয়ে তোমার আইপিসের মধ্য দিয়ে একটু সামান্য সরানোটা করলে পরেই তোমার ফোকাস হয়ে যাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এবং তখন তুমি পরিষ্কার বুঝতে পারবে। করার পরে তারপর তোমার ডিফারেন্সিয়াল কাউন্ট করতে হবে। ডিফারেন্সিয়াল কাউন্ট মানে কোনটা তুমি ইসের মধ্যে পেয়েছো। এখানে যেই ড্রপটা আমাদের নেওয়া হয়েছে, যেমন মনে করো এখানে কোথায় গেলো, এটা তো লেখা পড়ে তোমার তোমার এই যে স্মিয়ার, এই যে স্মিয়ার আঁকা 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 পড়ছে না, কিছু লেখা পড়ছে না, লেখা পড়ে না, ও পড়বে না লেখা, ও বুঝে নিতে হবে তোমার। ওই যে স্মিয়ারটা টানা হয়েছে, তাহলে স্মিয়ারটা হচ্ছে একটা ড্রপ নেওয়া হয়েছে, ড্রপটা রিপ্রেজেন্ট করছে আমাদের ব্লাডকে। কাজেই ব্লাডের যা উপাদান সবটাই সেখানে থাকা উচিত আইডিয়ালি, বুঝতে পারছো তো? যেমন পশ্চিমবঙ্গের মেডিকেল ছাত্রদের প্রকৃতি কীরকম, এটা বুঝতে পারলে যদি শান্তিনিকেতন মেডিকেল কলেজের ছেলেদের যদি স্টাডি করা যায় তাহলে বোঝা যাবে যে এরা এরকমই। হ্যাঁ, সারা পশ্চিমবঙ্গের যত মেডিকেল স্টুডেন্ট আছে সব এইরকম ধরনেরই, কথাবার্তা, হাব ভাব, কাজকর্ম সব একরকম, সেরকম এইরকম যে ড্রপটা রিপ্রেজেন্ট করছে হোল ব্লাড। তারপর সেটা যে স্মিয়ার টানছো ছড়িয়ে যখন পড়ছে, ড্রপটা আবার ড্রপলেটে বিভক্ত হয়েছে, আরও ক্ষুদ্র ক্ষুদ্র জায়গায় পেয়েছে। ওই ড্রপের যে উপাদান এর মধ্যে সবটাই সব এরকমভাবে থাকা উচিত, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হওয়া উচিত। তারপর তুমি যখন ছাড়িয়ে দিচ্ছ, টেনে নিচ্ছ হেড থেকে টেইল অবধি, একটা যদি লাইন ব্যান্ড টানো তাহলে তার মধ্যে যেই সেলগুলো রয়েছে সেগুলো সমানভাবে ডিস্ট্রিবিউটেড হয়ে আছে কল্পনা করা যায়। এই জন্য আইডিয়ালি হচ্ছে একটা সাইড থেকে শুরু করে পুরোপুরি নিয়ে যেতে হবে সায়েন্টিফিক বেসিসে। কিন্তু দেখা যায় হেডের মধ্যে সেলগুলো এরকমভাবে থাকে, সেগুলো ওভারল্যাপিং হয়ে থাকে, ভালো গণনা করা যায় না। আবার টেইলের দিকে আবার সেখানে অনেক সময় ছাড়া ছাড়া থাকে, তাহলে গণনা করা যায়। আর ডিস্ট্রিবিউশনটা সবসময় সমান থাকে না। এই বডির যে মাঝখানে সেলের যে এই যে ছবিটা রয়েছে, একটা হেড আর একটা হচ্ছে টেল, আর মাঝখানে যে বড় পার্ট আছে সেটা হচ্ছে বডি, আর দুপাশে থাকে মার্জিন। এই বডির মাঝামাঝি জায়গায় লিম্ফোসাইটগুলো বেশি থাকে, আর যত টেইলের দিকে যাচ্ছে তত সেখানে নিউট্রোফিল এইগুলো বেশি থাকে। কেন থাকে? এটা হচ্ছে তার সাইজ এবং তার বিহেভিয়ারের উপর নির্ভর করে, সবটা তো সমান হয় না।
দেখবে আমাদের সময় হোস্টেলে মানে ডাল দেওয়া হতো, খুবই পাতলা ডাল দেওয়া হতো, সেটা যে ছড়িয়ে যখন দিত তখন ছোটো দানা বড় দানাগুলো ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে আগে পরে পড়তো। সেটা তো সাইজ, তার ওয়েট বা তার অন্যান্য যে ফিজিক্যাল প্রপার্টি, অ্যাডহেসিভনেস, তার উপর নির্ভর করে। সেই জন্য দেখা গেছে বাস্তব ক্ষেত্রে যে বডি পার্টের মধ্যে লিম্ফোসাইটটা তুলনামূলকভাবে বেশি থাকে, আর যত এইজের দিকে যাবে তত নিউট্রোফিল মনোসাইটগুলো বেশি থাকে। সেই জন্য তুমি যদি মাঝ বরাবর যদি করো এরকমভাবে জিগজ্যাগ করে, যাতে ওভারল্যাপিং না হয়, তারপরে লিম্ফোসাইটটা রিলেটিভলি বেশি থাকবে। আর যদি তুমি সাইডটা যদি দেখো তারপরে যেখানে সেলগুলো ভালো বোঝা যাচ্ছে ঠিকই, কিন্তু সেখানে লিম্ফোসাইটটা রিলেটিভলি কম, নিউট্রোফিল বা এগুলো বেশি থাকবে। সেই জন্য তাহলে এবার ঠিকমতো স্যাম্পলিং হবে না। সেই জন্য এর জন্য যতটা সম্ভব হেড থেকে আরম্ভ করে একটা স্ট্রেট লাইন বরাবর যাবে, বাইরে চলে যাবে, আবার গিয়ে আবার ভিতরে ঢুকবে, যাতে একটা সেলটা এভাবে। তারপরে আর 100টা খোপ কেটে নিতে হবে, 100টা স্কোয়ার করে নিতে হবে। 10টা মানে ভার্টিক্যালি আসে 10টা তুমি করবে, 100টা খোপ হবে। সেই 100টা খোপ প্রত্যেকটায় দেখে দেখে তুমি পূর্ণ করবে। করার পরে তারপর তুমি পাবে, তারপর তুমি গুনে নেবে। যেমন ক্রিকেট খেলার সময় নিউট্রোফিল লিখলে 1 2 3 4, একটা দিয়ে ক্রস করলে 5টা হলো। এরকমভাবে তুমি গ্রুপে গ্রুপে করে তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে। করলে পরে এখন এগুলো, এটা হচ্ছে ডিফারেন্সিয়াল কাউন্ট। এই ডিফারেন্সিয়াল কাউন্ট কেন শেখা হয়? কারণ সেখানে এসে তোমার এই বইটার দেখলাম 37 পাতায় এরা কারণগুলো দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? কারণগুলো দিয়ে দিয়েছে যে কিভাবে, কেন এই ডিফারেন্সিয়াল কাউন্ট করলে কি কি জ্ঞান জন্মায়, বুঝলে? সে এখন সেখানের মধ্যে 2-1টা আমি বই থেকে আমি তোমাদের পড়ে শুনিয়ে দিচ্ছি, হ্যাঁ, পরে নিজেরা পড়ে নেবে। এগুলোর মধ্যে কিছু কঠিন কিছু নেই। যেমন বলেছে যে এই যে ডিফারেন্সিয়াল কজেস অফ ভ্যারিয়েশন ইন ডিফারেন্সিয়াল কাউন্ট, নিউট্রোফিলিয়া মানে নিউট্রোফিলের সংখ্যাটা বেশি পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় পাওয়া যাবে? অ্যাবসলিউট কাউন্ট করতে হলে পরে টোটাল কাউন্ট করে নিতে হবে, তারপরে এটা দিয়ে বোঝা যাবে অ্যাবসলিউট কাউন্ট। কিন্তু ডিফারেন্সিয়াল কাউন্ট এমনিতেই বোঝা যায়, কিছুটা ধাঁচ পাওয়া যায়। দেখবে যে এই যে ফিজিওলজিক্যাল কী কারণে হতে পারে, বলছে এক্সারসাইজ, প্রেগন্যান্সি, ইমোশনাল স্ট্রেস, কোল্ড, এই সমস্ত কারণে। তার কারণ যেই কারণটা বলে দিচ্ছি, যে ডাব্লিউবিসি যখন মুভ করছে তখন এগুলো দেওয়ালে আসতে চায়, হ্যাঁ, সেল অ্যাডিশন মলিকুলগুলোর প্রভাবে কাছাকাছি যেতে চায়। কিন্তু কোনো কারণে যদি দেখা যায়, যদি এক্সারসাইজ হয়, তাহলে পরে দেখা যাচ্ছে যে সেগুলো মানে ওই যেগুলো সাইডে ছিল সেটা আবার এসে চলে আসে। ব্লাড ফ্লো রেট বাড়ার জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, বা কোনো হরমোনের এফেক্টে হোক, যেগুলো মার্জিনে ছিল সেগুলো সেন্টারে চলে আসে, তারপরে রিলেটিভলি কাউন্টটা বাড়তে পারে। এটা হচ্ছে ফিজিওলজিক্যাল কারণ। যেমন প্রেগনেন্সিতে তোমার সেক্ষেত্রে কোনো হরমোনাল এফেক্ট থাকতে পারে, যেমন এই যে এক্সারসাইজে থাকতে পারে, এরকম। আর প্যাথোলজিক্যাল কি, অ্যাকিউট পায়োজেনিক ইনফেকশন। পায়োজেনিক মানে হচ্ছে যেখানে পুঁজ জন্মায়। দেখবে বড় বড় ফোড়া অনেকের হয়, দেখবে বড় বড় ফোড়ার মধ্যে হলুদ মতো একটা পদার্থ থাকে, সেটাকে বলে পাস। সেটা হচ্ছে হিউজ সংখ্যক ডেড নিউট্রোফিল থাকে, পাস। পায়োজেনিক ইনফেকশন হয়। স্টেপটোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, নিউমোকক্কাস, নানা রকম এরকম রোগে এরকম ইনফেকশন হলে এরকম হতে পারে। তাহলে সেটা যাদের হয়, তাহলে সেগুলো বেশি পরিমাণে তৈরি করার জন্য ব্লাড চেষ্টা করছে, তারপরে তার কাউন্ট বাড়তে পারে। অ্যাকিউট পায়োজেনিক ইনফেকশন। রিউম্যাটিক ফিভার আগে পাওয়া যেত, এখন অনেক কমে গেছে। রিউম্যাটিক ফিভার, স্টেপটোকক্কাল ইনফেকশন হওয়ার কিছুদিন পরে সেই জ্বরটা হতো। সেই জ্বরের সঙ্গে সঙ্গে জয়েন্টে ব্যথা হয় আর হার্টের ইনভলভমেন্ট হয়। লিকস দি জয়েন্ট বাট বাইটস দি হার্ট, বুঝতে পেরেছো? জয়েন্টের যে ফিটিং, প্রথমে একটা ডান হাঁটু হলো, তারপরে বাঁ হাঁটু হলো, তারপরে একটা হয়তো এলবোতে হলো, অন্য সাইডে হলো, একটা সেরে যাচ্ছে আরেকটা হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে জ্বর হয়। এটা বলছে রিউম্যাটিক ফিভার। এবং হার্টের প্রবলেম হয়, এবং হার্টে ভালভের ডিজিজ পাওয়া যেত, বুঝতে পেরেছো? এই ভালভের ডিজিজ হওয়াতে নানা রকম তোমার ক্লিনিক্যাল সিমটম তৈরি হতো, এবং তার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর মারমার পাওয়া যেত। রুগীর পক্ষে সব দিক দিয়ে ক্ষতিকর, কারণ আগে আর্থিক দিকটা সমাজের অনেকটা খারাপ ছিল, মানে সুশাসনের ফলে ধীরে ধীরে আর্থিক উন্নতিটা হয়েছে, এবং যার ফলে রিউম্যাটিক ফিভার বা এগুলো একটু কমে এসছে। পেনিসিলিন ব্যবহারের পরে অনেকটা কমে গেছে। কিন্তু তখন যেটা ইন্টারেস্টিং যেটা ছিল, যে সেরকম নানা রকমের মারমার পাওয়া যেত, সেই রোগ সেরে যেত, তারপর তার হার্টের প্রবলেম নিয়ে সে ভুগত।
হ্যাঁ সেইভাবে ভুগত, কত বছর ভুগত তার সেটা ভাগ্য দ্বারা নির্ধারিত হতো। যাই হোক, কিন্তু ভালো ভালো মারমার পাওয়া যেত, যে মাইট্রাল স্টেনোসিস, এওরটিক স্টেনোসিস, এওরটিক ইনকম্পিটেন্স, এরকম মারমার পাওয়া যেত। এবং সেগুলো যারা মেডিকেল প্রফেশনে ঢুকেছে, হ্যাঁ যারা শিখতে চায়, তারা সেই মারমারগুলো ভালো শুনতে পেত। কিন্তু এখন সেই রিউমেটিক ফিভার কমে যাওয়াতে তোমরা সেই মারমারটা শুনতে পাবে না, বুঝতে পেরেছো? যেমন সিফিলিস, সিফিলিস আগে ব্যাপ্ত ছিল ব্যাপক, এবং সিফিলিস থেকে নানা রকমের ইন্টারেস্টিং সিনড্রোম ছিল। যেমন তোমরা যখন পড়বে আর্জিল রবার্টসন পেপিলস, টেবিস ডরসালিস, তোমার এওরটিক অ্যানিউরিজম, নানা রকমের এরকম ইন্টারেস্টিং বা এগুলো ছিল। হ্যাঁ, তা সেগুলো সিফিলিস কমে যাওয়াতে এটা একটা গ্রেট লস, মেডিকেল প্রফেশনের পক্ষে একটা গ্রেট লস। মানুষ জন্মাচ্ছে, মরছে মারছে, এটা তো চিরকালই থাকবে, কিন্তু এরকম একটা ডিজিজটা চলে যাওয়াতে মেডিকেল প্রফেশনের পক্ষে এটা কেন হয়েছে? এটা পেনিসিলিনের জন্য হয়েছে। পেনিসিলিনের যে আবিষ্কর্তা, তিনি অপরাধটা করে গেছেন সমাজে, যে যার ফলে এই সিফিলিসটা অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে। সেটা জায়গাটা এইডস নিয়েছিল, কিন্তু সেই এইডসটা মানে পুরোপুরি এইসব ব্যাপারটা স্যাটিসফাই করতে পারেনি, ওরকম ক্যারেক্টারিস্টিক রিলেশন সেখানে হয়নি, বুঝতে পেরেছো? সেই জন্য কাজে এটা হচ্ছে যে প্রাচীন বইগুলোতে এইগুলো লেখা আছে। কাজে এখন মারমার টারমার কমে গেছে, রিউমেটিক ফিভার, হ্যাঁ তো তাও হয়। হ্যাঁ, অনেক সময় বয়স হলে পরে নানা রকমের প্রবলেমগুলো কিছু কিছু হয়, ডিজেনারেটিভ চেঞ্জেস তাদের ক্ষেত্রে পাওয়া যায়। সংখ্যাটা কমে গেছে। এখন সংখ্যাটা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কি, যে আগে যে সমস্ত টিচারের কন্ট্যাক্টে আমরা এসেছিলাম, তারা সমস্ত অস্কালটেশন করেই বুঝতে পারতো সিস্টোলিক মারমার না ডায়াস্টোলিক মারমার, না প্যান সিস্টোলিক, না অমুক তমুক, সব বুঝতে পারতো। এখন সেগুলোর প্রয়োজনও ফুরিয়ে গেছে। ইমেজিং টেকনিক এসছে, ইমেজিং টেকনিক সেই তাদের যে এক্সপার্টিসের সেটা প্রয়োজনটা ফুরিয়ে গেছে, বুঝতে পারছো? প্রয়োজনটা ফুরিয়ে গেছে। ধীরে ধীরে তোমরা মানুষের প্রয়োজন কমে আসছে। হ্যাঁ, ঠিকমতো যদি অস্ত্র থাকে তাহলে 100 লোক 1 লক্ষ লোককে হারাতে পারে। হ্যাঁ, তার মানে কি বিজ্ঞান যা আসার ফলে সেই জন্য মানুষের প্রয়োজন আস্তে আস্তে কমে আসছে। যাই হোক, এখন সেক্ষেত্রে তোমার কিন্তু তোমার এটা জানতে হবে, এটা করলে পরে এই ধরনের কেস পাওয়া যেতে পারে। পায়োজেনিক ইনফেকশন, রিউমেটিক ফিভার, তারপরে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইনফার্কশন মানে হচ্ছে পচে যাওয়া। করোনারি আর্টারি আছে, করোনারি আর্টারি ব্লক হয়ে যায়। এই যে বয়স হলে পরে আমাদের যদি হয়তো সে কোনো জায়গায় আর্টারি হয়তো ব্লক হয়ে যাচ্ছে, বুকে একটু ব্যথা ট্যাথা হয়। হ্যাঁ, যাদের জীবনে বেঁচে থাকার খুব লক্ষণ, তারা সেগুলো খুব ইনভেস্টিগেশন করায়, বাইপাস সার্জারি এগুলো করায়। কিন্তু সাধারণ যারা গরিব খাবাই জোটে না, তারা তারা বুকে ব্যথা ট্যাথা অনুভব করে, ও তারা এমনি মেনে নেয়। এবং কিছুদিন পরে দেখা যায় বুকে ব্যথা হলো, হঠাৎ করে লোক হয়েছে, বুকে ব্যথা হয়ে গেছে, মরে গেছে, সেরকম। তারা এটাই বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কিন্তু মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলে সবাই মরবে না, অনেকে ওই অবস্থাও অনেক দিন জুজবে। সেই সময় তাদের ব্লাডে এরকম কাউন্ট বেশি পাওয়া যায়, কারণ সেটা নেচার চেষ্টা করছে, এটা ইনফ্লামেশনের মতন হচ্ছে, প্রদাহ হচ্ছে, যার ফলে নিউট্রোফিল বা কাউন্ট এগুলো বাড়তে পারে। তারপর হচ্ছে লিউকেমিয়া। লিউকেমিয়া তোমার নিশ্চয়ই ধারণা শুনেছো। লিউকেমিয়ার সময় তোমাদের ধারণা নিশ্চয়ই আছে। তোমাদের রোল নাম্বার হয়েছে? রোল নাম্বার এখনও হয়নি, এই জন্য তারা তোমার সম্বোধন করা যাচ্ছে না, কারণ নাম টাম যেগুলো সমাজ থেকে আসে সেগুলি সব করাপ্টেড, বাজে জিনিস। রোল নাম্বারটা হচ্ছে এখান থেকে আমি জিজ্ঞাসা করি, রোল নাম্বার না হবে আমি কোনো প্রশ্ন করবো না, আমি তুমি রোল নাম্বার কত ওই উত্তর দেবে। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? সেই আমাদের ক্ষেত্রে সেরকম হওয়া উচিত। হ্যাঁ, আমাদের নামটা কোনো থাকবে না, নাম্বার 1, নাম্বার 2, ফেসিলিটেটার 1, 2, 3 এরকম, তারপরে কোনো রকম প্রবলেম থাকে না। হ্যাঁ, যাই হোক, লিউকেমিয়া হচ্ছে তোমার এই যে সেলগুলো গ্রো করছে, ব্লাড সেলগুলো গ্রো করছে, কোথায় করছে? মূলত বোন ম্যারোতে করছে আর লিম্ফ নোডে করছে। এখন এখান থেকে যদি অ্যাবনর্মাল গ্রোথ হয়, তাহলে পরে সেই ক্ষেত্রে কী হবে, যে নানা রকমের ফিচার আসতে পারে। সেটা নিউট্রোফিলের ক্ষেত্রে হতে পারে, লিম্ফোসাইটের ক্ষেত্রে লিউকেমিয়া, এবং সেটা ভিন্নভাবে ডায়াগনোসিস করা যায়। ডায়াগনোসিসের ডিটেল আমার জানার কথা নয়, হ্যাঁ ফিজিওলজির লোক, আমার জানার কথা নয়, কিন্তু এটা হয়, এটাকে বলে লিউকেমিয়া। এবং এর চিকিৎসাও বেরিয়ে গেছে, আগে দুরারোগ্য ছিল, এখন চিকিৎসা বেরিয়ে গেছে এবং অনেকেই দীর্ঘদিন বেঁচে থাকছে, বুঝতে পেরেছো? লিউকেমিয়া। তারপরে যে ইউরেমিয়া হচ্ছে কিডনি ডিজিজের চরম হচ্ছে ইউরেমিয়া হয়। তখন আর কি যেগুলো এক্সক্রিটেড হওয়ার কথা ঠিকমতো এক্সক্রিট হতে পারে না, ইউরিক অ্যাসিড, নাইট্রোজেনের সাবস্টেন্সগুলো বেরোতে পারে না ঠিক মতন, তারপরে তাদের লেভেলটা বেড়ে যায়, ইউরেমিয়া বলে। এবং সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এরকম তোমার এই নিউট্রোফিলিয়া হতে পারে। কর্টিকোস্টেরয়েড থেরাপি, স্টেরয়েড হরমোন ব্যবহার হয়, তার সাহায্যে নিউট্রোফিল বাড়ে। তারপর হচ্ছে নিউট্রোপেনিয়া, কখন কমে যায় নিউট্রোফিলের সংখ্যা, তখন সেটা কারণ দিয়েছে ড্রাগ ইনডিউসড হতে পারে, স্টেরয়েড দিলে হয় অনেক সময়, না স্টেরয়েড দিলে না, অন্য ড্রাগেও এটা কমে যায়।
ভাইরাল ইনফেকশন হতে পারে, টাইফয়েড ফিভার হলে পরে নিউট্রোপেনিয়া হতে পারে। তারপরে হচ্ছে ইওসিনোফিলিয়া সাধারণত অ্যালার্জিক ডিজিজ এগুলো থাকলে পরে হতে পারে। এখানে যে কারণ দিয়ে দিয়েছে ইওসিনোফিলিয়া, অ্যালার্জিক কন্ডিশনস অ্যান্ড প্যারাসিটিক ইনফেস্টেশনস, নানা রকম প্যারাসাইট থাকে যেগুলো বডির মধ্যে ঢুকতে পারে, স্ট্রঙ্গিলয়েডিস বা এরকম ধরনের রোগ সেগুলোতে হতে পারে। ফাইলেরিয়াসিস এগুলোতে, ফাইলেরিয়া এখানে হয়, মাইক্রোফাইলেরিয়া হয়, দেখেছো গোদ নিশ্চয়ই দেখেছো, ফাইলেরিয়াসিস সেটাতে হতে পারে। তারপর তোমার হচ্ছে যে ইওসিনোপেনিয়া, স্টেরয়েড থেরাপি দিলে পরে ইওসিনোফিল লেভেল কমে যায়, ট্রিটমেন্ট অনেক সময় দরকার পড়ে। লিম্ফোসাইটোসিস, ক্রনিক ইনফেকশন, টিউবারকুলোসিস অ্যান্ড লিম্ফোসাইটিক লিউকেমিয়া। যদি সেখানে লিউকেমিয়া লিম্ফ নোড থেকে যদি সেটা প্রলিফারেশন হয় তাহলে পরে সেটা হতে পারে। টিউবারকুলোসিস, টিবি রোগটা আমাদের মধ্যে পুরোপুরি কন্ট্রোল হয়নি, এখন কিছুটা কন্ট্রোল হয়েছে, পুরোটা কন্ট্রোল হয়নি কিন্তু ড্রাগ বেরিয়ে গেছে, কাজ হচ্ছে, এবং সেক্ষেত্রে টিউবারকুলোসিসটা কিছুটা কন্ট্রোলের মধ্যে আছে কিন্তু এখনও রয়েছে, ক্রনিক ইনফেকশন হিসেবে এটার এখনও আছে। তারপরে হচ্ছে লিম্ফোসাইটোসিস হচ্ছে ক্রনিক ইনফেকশন। লিম্ফোপেনিয়া এটা যে বোন ম্যারো ফেলিউর, কর্টিকোস্টেরয়েড থেরাপি, বোন ম্যারো ফেলিউর নানা রকম কারণে হতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যখন হবে সবটাই প্রায় কমে যাবে, আর কর্টিকোস্টেরয়েড থেরাপি দিলে পরে লিম্ফোপেনিয়া এটা হতে পারে। মনোসাইটস বেড়ে পড়তে পারে, ম্যালেরিয়া, কালা জ্বর, এতে মনোসাইট বাড়তে পারে। তারপরে হচ্ছে মনোসাইটোপেনিয়া, যেমন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার অঙ্গীভূত হিসাবে মনোসাইটের সংখ্যাও কমে যেতে পারে। তারপরে বেসোফিলিয়া, চিকেন পক্স অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, এগুলো ক্ষেত্রে ক্ষেত্রে হতে পারে। এর মধ্যে সাধারণত এগুলো আমি কেন বলে দিলাম যে এগুলো ক্লিনিক্যাল জিনিস, তোমার একটু অনেক সময় জিজ্ঞাসা করা হয়, বেসোফিলি জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করতে পারে নিউট্রোফিল কী কাউন্ট হয়, তুমি বলে পায়োজেনিক ইনফেকশন, তার পাঁচটা কী, এটা তোমাদের বইয়ে দেওয়া আছে, ফিজিওলজি সিলেবাসের বাইরে আমরা যাব না। তাহলে এখন তোমাদের কর্তব্য হচ্ছে যে ওখানে গিয়ে যথাযথভাবে হইচই না করে ওখানে গিয়ে স্টেইনটা করবে প্রথমে, স্মিয়ার টানবে, স্টেইন করবে, তারপরে তোমার ওই প্রথমে লো পাওয়ারে দেখে নেবে, তারপরে লো পাওয়ার হাই পাওয়ার ফোকাস করার পরে অয়েল ইমার্শনে ফোকাস করবে। হয়েছে, লাগলো। এইবার তুমি মনে করো তুমি ইসেই করবে, স্ক্যানিংয়ে দেখবে, তখন তুমি এটাকে ঘুরিয়ে প্রথমে স্মিয়ারটা এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে তুমি পাবেই, এখানে পাবেই কিছু, এবার তুমি সাইড থেকে দেখে কাছাকাছি নিয়ে যাবে, খুব কাছে নিতে হবে, নিলে পরে এইবার তুমি এই পাশটা ভালো আসছে, একটু উল্টো দিকে রিভার্স করলে পরে তুমি পেয়ে যাবে। এটা হচ্ছে স্ক্যানিং আসছে, মোবাইল এখন দেবো কেন, স্টেইন হবে, ড্রাই হবে, তারপরে এটাতে ভালো করে আসছে না, তুমি লো পাওয়ারে দেখো, লো পাওয়ারে ইয়েলোটা, লো পাওয়ার, লো পাওয়ারে সাইড থেকে দেখবে, জানো মোটামুটি সবই, তাহলে এই যে যদি এটা কম আছে, মনে করো লাইটটা হয়তো গ্লেয়ারিং বেশি আছে, তাহলে সেক্ষেত্রে তুমি এই আর ওটা একটু কমিয়ে দিলে, এই যে দেখো, আর ওটা একটু কমিয়ে দেওয়াতে দেখতে পাচ্ছ ঠিক করছে সেলে, দেখো দেখো আনস্টেইন স্লাইডে, যে স্লাইডে স্টাইন নেই সেটা তো বোঝা যাচ্ছে, আলোটা একটু কমিয়ে দেওয়ার ফলে দেখা গেলো এটা একটু ঘষা আছে, এটা দেখো, হ্যাঁ এটা দিয়ে দেখতে পাচ্ছ, প্রচুর সেল রয়েছে, এটা তার মানে কি আনস্টেইন স্লাইডে দেখা যাচ্ছে, আর বেশিগুলো একটু লালচে কালার নিয়েছে, কিন্তু এটা তো অ্যাডিকুয়েট নয়, এটা দিয়ে তুমি বিশেষভাবে কিছু করা যাবে না। তুমি এবার তুমি ঘুরিয়ে এই যে একটু সাইডে নিয়ে গেলে পরে আর একটু ছাড়া পাবে, এখানে দেখতে পাবে যে মার্জিনে গেলে পরে তুমি এখানে দেখবে যে আনস্টেইন স্লাইডের ভিতরে তুমি হয়তো ডাব্লিউবিসিও বুঝতে পারছো যেগুলো বড়ো সাইজের সেল আছে, কিন্তু অত আইডেন্টিফাই করা যাবে না। দেখো ফাইনেজমেন্ট হাত দাও, দেখো ডান দিকে দেখো, দেখতে পাচ্ছ, যেগুলো বড় আছে মাঝে মাঝে ছোটো এটা দিয়ে দেখো, এটাতে পরিষ্কার আছে, দেখতে তো, এটা হচ্ছে তোমার এগুলো আনস্টেইন স্লাইডে রয়েছে,
এবার তোমাদের স্টেইন করো, ভালো করে স্টেইন করো। এবার করার পরে অয়েল ইমার্শন যখন করবে তখন এটা কন্ডেন্সারটা উপরের দিকে তুলে দেবে, আর লাইটটা যে আমি কমিয়েছি সেই লাইটটা বাড়িয়ে দেবে। এই যে কোথায় গেল, হ্যাঁ এই যে কমিয়েছিলাম, লাইটটা বাড়িয়ে দেবে। হ্যাঁ, আর এইটা উপরে তুলে কন্ডেন্সার উপরে তুলে দেবে। দেখো যে অস্পষ্ট আসছে, কারণ লাইটটা বেশি থাকার জন্য গ্লেয়ারিং হচ্ছে। যেটা কমিয়ে দিলে পরে লাইটটা ভালো আসছে। এই দেখো, এদিকে একটু কমিয়ে দিয়েছি, আরও ভালো আসছে। এই দেখো কীরকম আসছে, দেখো কমিয়ে দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ তো, কমিয়ে দিয়েছি। কন্ডেন্সার নিচের দিকে নামিয়ে দিলে এবার হ্যাঁ এতে হচ্ছে। এরপর কিন্তু তোমার এটা বাড়িয়ে নেবে, আমি বাড়িয়ে দিচ্ছি, এবার ভুলে যাবে। এই যে বাড়িয়ে দিচ্ছি, এ অবস্থা থাকলো। তোমার এটা নাও, নিয়ে এটা হ্যাঁ সেটা করো, সেগুলো করো, করার পরে হ্যাঁ কোথায়, হ্যাঁ ঢালো, শুধু ওটাকে কভার করবি। হ্যাঁ হ্যাঁ কভার করে একটু বেশি দিলে কিছু করতে হবে না। 2 3 4 5 6 8টু দাও, শুকিয়ে যাবে তো, একটু দাও। হ্যাঁ ব্যাস, এবারে টাইমটা দেখো 1 মিনিট বাদে, 1 মিনিট বাদে এবারে জল দিয়ে দেবে। হ্যাঁ ডিস্টিল ওয়াটার, বাফার ওয়াটার, কী বাফার আছে সেটা এটা জানতে হবে। 2 মিনিট করতে হবে, 1 মিনিট করলেই হবে, শুকিয়ে যাবে তো। শুকিয়ে গেলে কি হবে, হ্যাঁ রঙের দানাগুলো পড়ে যাবে, দানাগুলো পড়ে গেলে পরে এই হয়ে যাবে। হ্যাঁ দানাগুলো পরে উঠবে না। হ্যাঁ 1 মিনিট হয়ে গেলে পরেই ওই বাফার ওয়াটার দিয়ে দেবে। আর না হবে না, বাফারটা আমি করে দিচ্ছি। হ্যাঁ দাও 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 10 ফোঁটা পড়েছিল, হ্যাঁ 10 ফোঁটা তুমি, হ্যাঁ 10 ফোঁটা তুমি 10 ফোঁটাই দাও। উপরে হাত দিতে হবে না, সাইড দিতে চাপ দিলে হবে। হ্যাঁ দিয়ে দাও, পুরোটা ঢেকে দাও। হ্যাঁ এই পাশে দাও একটু, হ্যাঁ হ্যাঁ এই তো এইবার ভালো হয়েছে। এটাই দেখো, এই যে সেলগুলো, এই সেলগুলো দেখতে পাচ্ছ পরিষ্কার, দেখে সব চিনতে পারবে। পরিষ্কার দেখা যাচ্ছে। এবার দেখো এই যে সেন্টারে যে সেলটা রয়েছে, সেল দুটো রয়েছে, এই দুটো হচ্ছে নিউট্রোফিল। হ্যাঁ নিউট্রোফিল, উপরেরটা 3টা লোব আছে, নিচেরটা 4টে লোব আছে, আর চারপাশে আরবিসিগুলো রয়েছে। এখানে দেখো, হ্যাঁ এই দেখো দুটোই নিউট্রোফিল, উপরেরটা একটা 3টা লোব আছে, আর একটা 4টে লোব আছে, বুঝতে পারছো? হ্যাঁ সবাই বুঝতে পারো, তোমরা সবাই ভিড় করতে হবে না। তুমি দেখে নাও, তুমি তো এই টেবিলেরই, হ্যাঁ এইটাতে, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছ, হ্যাঁ দুটোই নিউট্রোফিল, এগুলো হচ্ছে নিউট্রোফিল। দেখো আরবিসি থেকে ডাবল সাইজের, হ্যাঁ যে দুটো আছে সেটা নিউট্রোফিল। লোব নিউক্লিয়াসের দিকে প্রথম নজর যাবে বললাম যে, তারপর দেখবে ফাইন গ্র্যানুলস আছে। আর দেখে নাও, দেখে নাও, তুমি তোমার জায়গায় গিয়ে অয়েল ইমার্শনে ফোকাস করবে, সবারই আসবে, এর মধ্যে কিছু নেই আহামরি যে আসবে না। এই যে দেখো এর মধ্যে যে 3টা দেখতে পাচ্ছ, এখানে 3টা সেল, 3টাই তোমার লিম্ফোসাইট। হ্যাঁ 3টাই লিম্ফোসাইট, এই দেখো 3টাই লিম্ফোসাইট, এই যে 3টাই লিম্ফোসাইট। দেখবে যে সাইজ সামান্য ছোট বড় আছে, কিন্তু আরবিসির সঙ্গে খুব একটা পার্থক্য নেই। সেল মেমব্রেন দেখা যাচ্ছে, নিচেরটায় সাইটোপ্লাজমও রয়েছে, ক্লিয়ার রয়েছে। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, হাত দিয়ে দেখো ফাইন অ্যাডজাস্টমেন্ট কোনটা, ওইটা এইটা ফাইন অ্যাডজাস্টমেন্ট, এইটা হ্যাঁ কিছুই জানে না তা তো। 3টাই লিম্ফোসাইট, দেখবে সেল মেমব্রেন আছে, সাইটোপ্লাজম যেটার পর পরিষ্কার বোঝা যাচ্ছে, দেখবে ক্লিন। হ্যাঁ এটা বুঝতে পারছো, হ্যাঁ এটা হচ্ছে লিম্ফোসাইট, দেখে নাও। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, হ্যাঁ তারপরে আরও পরিষ্কার বুঝতে পারবে, বুঝছো? হ্যাঁ বেশ, এখানে সব সেল চিনিয়ে দেওয়া যাবে। না চিনলে কাউন্ট করবে কী করে? আগে সব চিনে নাও।
কি 1 ফোঁটা 1 ফোঁটা। দেখো সেন্টারের একটু নিচুতে দেখো দুখানা নিউট্রোফিল রয়েছে, বুঝতে পেরেছো? দুটো নিউট্রোফিল রয়েছে। কী করে চিনবে? দেখবে প্রথমে লোভ নিউক্লিয়াসের দিকে নজর যাবে, বুঝতে পেরেছো? তারপরে দেখবে যে গ্র্যানুলস আছে। প্রথমে লোভ নিউক্লিয়াসের দিকে নজর যাবে। উপরে উপরের থেকে 3টে লোব আছে, আর নিচেটাতে 1, 2, 3, 4টে লোব আছে। আর ডান দিকে উপরে একটা রাউন্ডেড সেল দেখতে পাবে, এবং সেটাতে নিউক্লিয়াসটা ডেন্সলি স্ট্রেন নিয়েছে, সেটা একটা লার্জ লিম্ফোসাইট। আর উপরে একটা মার্জিনের সঙ্গে লেগে রয়েছে একটা সেল, সেটা একটা স্মল লিম্ফোসাইট, আরবিসির মতন। দেখো দেখো স্যার ফাইন জাজমেন্ট হাত দিয়ে দেখো, স্যার দেখো। হ্যাঁ, এটা তো আমরা পারছিলাম না, কি করে প্রথম থেকে যখন স্লাইডটা নেব কিভাবে অ্যাডজাস্টমেন্টের সময় কী করবো? প্রথমে একদম সামনের স্টেজটা নিয়ে যাব, লো পাওয়া যায়। দেখে নি তুমি দেখেছো? তুমি এটা দেখেছো? হ্যাঁ, দেখে নাও। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও। হ্যাঁ, দেখতে পাচ্ছ? দেখবে যে আরবিসিতে প্রচুর রয়েছেই। সেন্টারের একটু নিচের দিকে দুখানা সেল রয়েছে, এবং উপরে 3টে লোব, উপরটাতে 3টে লোব, আর নিচেটাতে 4টে লোব রয়েছে, এবং এটা হচ্ছে নিউট্রোফিল। আর উপরে ডান দিকে দেখবে মাঝামাঝি জায়গায় একটা বড় সেল রয়েছে, রাউন্ডেড নিউক্লিয়াস, ওটা একটা লার্জ লিম্ফোসাইট। আর একটা হচ্ছে মার্জিনে একটা সেল রয়েছে, সেটা হচ্ছে স্মল লিম্ফোসাইট। দেখে নাও, দেখো। যে কোনো অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে স্টেজটা একদম সবসময় উপরে নিয়ে যাব। প্র্যাকটিক্যাল বইটা পড়তে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, সেই তোমার হচ্ছে এই জন্য লো পাওয়ার যখন দেখবে বা স্ক্যানিংয়ে যখন দেখবে, তখন কনডেন্সার লো ডাউন, লাইটটা মাঝামাঝি এরকম জায়গায় থাকবে, মানে বেশি তীব্রতা যেন না থাকে, প্রয়োজন ডায়াফ্রাম দিয়ে কমাতে হবে। সেইভাবে তুমি লো পাওয়ারে বা স্ক্যানিংয়ে ফোকাস করতে পারবে ইজিলি। তারপরে হাই পাওয়ারের ক্ষেত্রে সেটা মাঝামাঝি জায়গায় থাকবে। যেমন এটাকে আরও ক্লিয়ার করা যায় যদি কন্ডেন্সারটাকে, এই যে কন্ডেন্সারটা যেটা আছে, এই যে কন্ডেন্সার যেটা আছে, সেটা নিচু থেকে যদি আমি আরেকটু উপরের দিকে তুলি, তাহলে দেখবে আরও পরিষ্কার হয়েছে। আচ্ছা, দেখো, আপনি দেখেছো? সেটাকে লোয়ার ডাউন আগে করেছিলাম তো, তারপর সেটা করতে ভুলে গেছি। হ্যাঁ, এই দেখো, আর একটু মাঝামাঝি জায়গায় রেখেছি। এবার দেখো আরও পরিষ্কার হয়েছে। ফাইন্যান্সমেন্টে হাত দাও, ফাইন্যান্সমেন্টে হাত দিয়ে দেখো। এবার দেখো নিউট্রোফিলগুলো পরিষ্কার হয়েছে না আগের তুলনায়। হ্যাঁ, লিম্ফোসাইট আর স্মল লিম্ফোসাইট পরিষ্কার হয়েছে। এবার দেখো, এটা দেখো, আগের থেকে পরিষ্কার হয়েছে, পরিষ্কার হয়েছে না? এই জন্য বইয়ে যে লেখা আছে ঠিকই লেখা আছে, সেখানে মাঝামাঝি জায়গায় রাখতে হবে কন্ডেন্সারটাকে হাই পাওয়ারের সময়। আর অয়েল ইমার্শনে এই যখন ফোকাস করব, তখন কন্ডেন্সারটাকে একদম উপরে থাকবে, গায়ে থাকবে, উপরে থাকবে। এটা খালি চোখে বোঝা যাবে না, কাজে এটা দেখে খারাপ মনে হচ্ছে না। ভালো করে ধো, এখানে দানা পড়ে গেছে বোধহয়, আর একটু ভালো করে ধো। হ্যাঁ, একটু ভালো করে ধুয়ে শুকাও। হ্যাঁ, এটা করবে সময় যদি শুকিয়ে যায়, তারপরে এটা সাইডটা নিয়ে চলে যাবে বাড়িতে, সাইডগুলো ফেলে দিয়ে যাবে না, নিয়ে চলে যাবে। এর পরের দিনে এসে অয়েল ইমার্শনে নিজেই করতে পারবে। এখন এই ক্লাব পরীক্ষাটা কিছুদিন চলবে, জিনিসটা বুঝতে পারছো? স্লাইডটা যেমন মনে করো আজকে ওর সময় হলো না, তার মানে তার কাজটা বাকি রয়েছে তা নয়। সেই স্লাইডটা শুকিয়ে কাগজে মুড়িয়ে ব্যাগিনি করে নিয়ে চলে যাবে বাড়িতে। তারপর পরের দিন আবার এসে সেটা ফোকাস করে দেখবে। প্রথমেই অয়েল চেয়ে নিয়ে ফোকাস করে দেখবে। এবার বুঝতে পেরেছো? সবাই দেখেছো? এবার অয়েল ইমার্শনে যখন ফোকাস করব, তখন কি করব? তখন এখানে এই যে মনে করো সবসময় গ্যাপটা আমি বাড়িয়ে দেবো। অয়েল ইমার্শন অবজেক্টিভ যেটা 100 লেখা আছে, এই যে 100 লেখা আছে, এই যে টাইট করে দিলাম, টাইট করে দিলাম। এই যে এটা এখানে, এটা এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, নিয়ে এসে কনডেন্সারটা উপরে তুলতে হবে। কনডেন্সারটা অয়েলটা, হ্যাঁ ওই তো অয়েল আছে। এই যে নিয়ে আসলাম, কনডেন্সারটা উপরে তুললাম। এবং দেখো এখানে সাফিসিয়েন্ট আলো যদি না আসে, তাহলে পরে তুমি সেখানে এখানে না, এখানে কোথায় আছে নি এটা পিছন দিকে, এটা বলছো না? হ্যাঁ, এই তো এটা কমে গেছে। এটা পুরোপুরি খুলে দিলে, খুলে দিয়ে আলোটা এলো। হ্যাঁ ফুল লাইটে, হ্যাঁ, ফুল লাইটে না করলে পরে আসবে না, ভালো আসবে না আর কি, অস্পষ্ট আসবে। এটা করলে এইবার ওই কোথায় গেলো স্মেয়ারটা, সাইডটা স্মেয়ারটা এখানে যে তুমি দেখে নেবে যে রাইট সাইড আপ আছে কিনা। এই যে রাখলে এইবার
ব্যাক সাইড, এটা আপ সাইড। এটা আপ সাইড, হ্যাঁ। এই এই যে অয়েলটা নিয়ে একটা ফোঁটা দেবে। এই মাঝামাঝি জায়গায় রাখলে, একেবারে নিচে না, মাঝামাঝি জায়গায় রাখলে আরও ভালো দেখাবে। এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, বাহ ভালো করেছে। এতে ইচ্ছে না যে হাই পাওয়ারেই কাউন্ট করা যাবে। এই সেন্টারে যে সেলটা রয়েছে এটা হচ্ছে তোমার এই সেলটা রয়েছে, এটা তোমার নিউক্লিয়াসটা ডিপ স্টেন নিয়েছে, সাইটোপ্লাজম মোটামুটি ক্লিয়ারই আছে। এটা একটা লার্জ লিম্ফোসাইট মনে হচ্ছে, বুঝতে পেরেছো? আর ওই পাশে যেটা রয়েছে সেটা মাঝে মাঝে একটু ঘুরিয়ে এনে দেখতে হবে, ওইটা একটা মনোসাইট বা কিছু কিছু কিনা। হাইটেও দেখা যাচ্ছে। হ্যাঁ, আর সব সেল চেনা, আমি সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে অন্য জায়গায় যেখানে সেলগুলো ভালো চেনা আছে সেটা তোমাকে দেখিয়ে দিতে হবে। অয়েল দিয়েছো তো? হ্যাঁ, ঠিক আছে। এই যে তোমার এখন এই যে এখানে তুমি সব সেলগুলো চিনে নাও। স্যার পার্পলগুলো কি হবে? বাংলা বুঝতে পারো তো? হ্যাঁ স্যার। এই যে দেখো, যেই সেলটা রয়েছে সেন্টারের থেকে একটু বাদিকে, এই যে দেখো সেটা হচ্ছে লোব নিউক্লিয়াস। দেখো দেখো, এটা দেখো, ফাইনাজমেন্ট হাত দাও, এটা হচ্ছে ফাইনাজমেন্ট। হাত দিলে পরে নাহলে তুমি দেখবে যে লোব নিউক্লিয়াস রয়েছে এবং ফাইন গ্যানুলস রয়েছে। লোব নিউক্লিয়াস দিকে বোঝা যাবে এটা একটা নিউট্রোফিল, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ দেখো, ফাইনাজমেন্টে হাত দাও। হ্যাঁ, এইটা একটু হাত দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, যাই তোমার পরিষ্কার তুমি বুঝতে পারো, বুঝতে পারছো তো? লোব নিউক্লিয়াস, নিউক্লিয়াস ফাইন গ্যানুলস, এটা হচ্ছে লোব নিউক্লিয়াস দিকে বোঝা যাবে, এটা হচ্ছে নিউট্রোফিল। এগুলি সংখ্যা অনেক থাকে। হ্যাঁ, ওটাতে ফোকাস হয়েছে? হ্যাঁ, মোটামুটি ভালো ভালো ফোকাস হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ, দেখেছো তো? এই যে এবার তোমাদের এটাকে সরিয়ে আমি অন্য একটা জায়গায় নিয়ে যাই। এই যে এইটা দেখো, এই যে এই ফিল্ডে দেখো, এই কথা বলবে না এখানে, অবান্তর কথা এখানে না, এই টাইমের পরে তারপরে সেখানে অবান্তর কথা। এই দেখো সেন্টারে দেখো একটা স্মল লিম্ফোসাইট রয়েছে, বুঝতে পেরেছো? রাউন্ডেড নিউক্লিয়াস, সেল মেমব্রেন, সাইটোপ্লাজম বোঝাই যাচ্ছে না। আর উপরে নিচে দুটো নিউট্রোফিল রয়েছে, উপরে নিচে দুটো নিউট্রোফিল রয়েছে। লোভগুলো বিন্যাসটা এরকম পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। হ্যাঁ, লেয়ারিং না, পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট। আচ্ছা আচ্ছা। কি মানে কি পলিমরফো নিউক্লিয়ার মানে কি? পলিমরফো মানে স্যার অনেকগুলো ইয়ে আছে। পলিমরফো নিউক্লিয়ার মানে নিউক্লিয়াসের যে চেহারা আলাদা। হ্যাঁ, সেরকম দুটো, হ্যাঁ সেরকম দেখবে দুটো নিউট্রোফিল রয়েছে উপর নিচে, মাঝখানে রয়েছে একটা স্মল লিম্ফোসাইট, দেখবে। হ্যাঁ দেখো, দেখলেই বুঝতে পারবে। এরপর যদি না বুঝতে পারো আর কিছু করার নেই। ফাইনালি হাত দাও, দেখো। ও তো এটাতে দিকে তোমার তো আলাদা করে বোঝা মুশকিল হয়ে পড়েছে। তোমার দিকে ছবি তোলার থেকে তোমার কাজ হচ্ছে ছবি তোলা, তোমার জিনিসটাকে বোঝার চেষ্টা করা উচিত। হ্যাঁ, এটা কি অয়েল দিয়েছে কে? অয়েল দিয়েছো? দিলেও কোনো সেরকম দোষ নেই, কিছু দোষ নেই কিছু। একদম নিচে নিলাম, লো পাওয়ারে দেখবো। এই যে লো পাওয়ারে প্রথমে দেখে নেবো আলোটা আসছে কিনা। আলোটা আসছে, এবার এটা নিচের দিকে নামানো আছে। হ্যাঁ, হয়ে গেছে, শিখে আজকের মতো শেখা হয়ে গেছে তোমার। তারপরে ওই নাম সই করে চলে যাবে। রোল নাম্বার তো পাইনি এখনো। এই যে এটাভাবে নিয়ে আসবে, কাছাকাছি নিয়ে আসবে, কাছাকাছি নিয়ে এসে এবার একটু উপরে তুললেই ফোকাসটা হয়ে যাবে। এই দেখো, এটা নেমে যাচ্ছে, এটা ধরে থাকতে হবে। এটা একটু ধরে থাকলে বুঝতে পারবে যে এখানে আরবিসিগুলো জালের মতো ছড়িয়ে রয়েছে। আর মাঝে মাঝে যে সেলগুলো আলাদা হচ্ছে সেগুলো সবই এর মধ্যে কিছু কিছু ডাব্লিউবিসি আছে। এখানে হাত দাও, এখানে হাত দাও, এটা হাত দাও, হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো এখানে কী রয়েছে। জালের মতো যেগুলো সেগুলো সব আরবিসি।
আরবিসি আলাদাও রয়েছে এবং এছাড়াও নিউক্লিয়াসযুক্ত 2-1টা ডাব্লিউবিসি এখানে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এইভাবে এটা হচ্ছে হাই পাওয়ার। তারপরে হাই পাওয়ারে না, এটা লো পাওয়ার থেকে হাই পাওয়ার নেব। এবার অয়েল ইমার্শনে তুমি নিতে পারো। হ্যাঁ, এবার এটা হচ্ছে লো পাওয়ার। তারপরে এটা হচ্ছে অয়েল ইমার্শন, তুলে দিলাম। মনে করো আমি হাই পাওয়ারে নিচ্ছি, হাই পাওয়ারে নিয়ে সাইড থেকে দেখব। সরিয়ে দিই যেন লিকুইডের মধ্যে না পড়ে। ধরে থাকতে হবে, এটা পড়ে যাচ্ছে। র্যাক পিনিয়ন সিস্টেমটা একটু ডিফেক্টিভ আছে। হ্যাঁ, একটু পড়ে যাচ্ছে আর কি, ব্যবহার এরকম হয়। এটা হাই পাওয়ারে দেখা যাচ্ছে, দেখতে হবে তুমি এখানে। এটা ধরে থাকবে, দেখবে যেগুলো নিউক্লিয়াস আছে সেগুলো হচ্ছে ডাব্লিউবিসি। হ্যাঁ, আর যেগুলো চারপাশে ছড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আরবিসি। এটা ধরে নিয়ে দেখো। হ্যাঁ, তুমি ছেড়ে দাও, ও ধরে দেখে নাও। হ্যাঁ, দেখতে পেয়েছো? যেগুলো নিউক্লিয়াস স্টেইন নিয়েছে সেগুলো হচ্ছে ডাব্লিউবিসি, আর যেগুলো চারপাশে ছড়িয়ে রয়েছে সেগুলো জালের মতো, সেগুলো হচ্ছে আরবিসি। হ্যাঁ, ওটা একটু ধরো, কারণ ওটা পড়ে যাচ্ছে। র্যাক পিনিয়ন সিস্টেমটা একটু ডিফেক্টিভ আছে, ব্যবহারের ফলে এটা হয়। আবার এটা যারা রিপেয়ার করে তারা এসে ঠিক করে দেবে। বুঝতে পেরেছো তো? এবার তুমি অয়েল ইমার্শনে দেখবে। অয়েল ইমার্শন যখন দেখবে, এই যে তখন তুমি এই যে গ্যাপটা বাড়িয়ে দাও। এই যে অয়েল এখানে, এই যে এখানে 100 লেখা আছে, টাইট করে নেবে। হ্যাঁ, এই যে এখানে একটা ব্ল্যাক রিংও রয়েছে, এটা এখানে রাখবে। এবার স্লাইডটা বার করে নেবে প্রথমে। এই সাইডটা আপ আছে, সন্দেহ থাকলে পরে দেখে নেবে যে কোন সাইডটা আপ। এই সাইডটা আপ আছে, আর এখানে কোনো অয়েল দিয়েছিল, টাচ হয়েছিল মনে হয়। যদি এরকম টাচ হয়ে যায়, তারপরে টিস্যু পেপার দিয়ে মুছে নেবে, সোক করে নেবে, তারপরে কাগজে বুনিয়ে নিয়ে চলে যাবে, একদম ইনট্যাক্ট থাকবে। আবার পরে একটু অয়েল দিলেই হয়ে যাবে। এই নাও অয়েল ইমার্শন, এটা ছোটো বটলগুলো আছে অয়েল ইমার্শনের। অয়েলটা সিডারউড অয়েলটার বটল নেই, দেখো সিডারউড অয়েল দেখো। হ্যাঁ, ওটা আনুক। সিডারউড অয়েল এখানে কারোর কাছে নেই? এই তোমাদের কাছে বটল নেই? সিডারউড অয়েলের বটলটা নেই? হ্যাঁ দাও তো। হ্যাঁ, এই যে দামি জিনিস, এই জন্য খুব দামি জিনিস, সাবধানে রাখবে। এই যে কোথায় গেল মানুষ, কোথায় গেল? তুমি ঘুরিয়ে এটাকে অ্যাপারচারের সেন্টারে নিয়ে আসবে। নিয়ে এসে এবার এটা ঠিক মতো এই ক্লিক করলো, ঠিক আছে। এবার এটাকে সাইড থেকে তাকিয়ে এরকমভাবে নিয়ে যাবে, নিয়ে গিয়ে দেখবে যে এখানে টাচ করছে কিনা। দেখবে এখানে টাচ করবে, দেখো টাচ করে গেছে। এবার টাচ করে যাওয়ার পরে হ্যাঁ, টাচ কর না। হ্যাঁ, তারপরে একটুখানি সরগরম করলে, একটু সারানোটা করলে পরে ওটা ফোকাসটা হবে। এই যে ফোকাসটা হয়েছে, লাইটটা বাড়িয়ে দিতে হবে। এটা একটু ধরে থাকতে হবে, তাহলে এটা সরিয়ে তুমি দেখবে। কন্ডেন্সারের উপরে তোলা আছে তো কন্ডেন্সারটা?
একদম উপরে তোলা আছে। একটু উপরে উপরে তুলে দিই, তাহলে ফোকাসটা ভালো হবে না। এই যে উপরে তুলে দিয়েছে, ফোকাসটা ভালো হচ্ছে। হ্যাঁ, এই যে উপরে তুলে দিয়েছি, এই জন্য আলোটা আসছে। আমি আলোটা কম আসছে কেন? এই যে দেখো এখানে তিনটে নিউট্রোফিল দেখো কি পরিষ্কার লোভ বোঝা যাচ্ছে। ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, ফাইন অ্যাডজাস্টমেন্টে হাত দাও, দেখে দিয়ে দাও কত সুন্দর লোভ বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য বলে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, PMN, লোভ নিউক্লিয়াস। হ্যাঁ, হচ্ছে তো, দেখুন 5টা আছে, এসব ভুল হতে পারে। আমি তো দেখলাম 3টে আছে। কথা দেখি ছবি, আমি ওগুলো তো হতে রয়েছে তো এখানে, আবার ছবি তুলে কী হবে? দুটো ওই সাইডে, দুটো মাঝখানে, আর এই দুটো কোণাতে, মানে একটা ওই কোণাতে। ওইটাতে বোঝা যাচ্ছে না, ওইটাতে কিছু বোঝা যাচ্ছে না, বুঝতে পেরেছো? ওইটা সেল না কি? হ্যাঁ, কাজে 4টে তোমার আছে, 4টে নিউট্রোফিল আছে। এই তো শিখে গেছে, বুঝতে পারছো? কোথায় কী দেখাচ্ছি রে? হ্যাঁ, ছবিতে কী দেখাচ্ছে কি? এটা বড় করো, বড় না করলে কিছু বোঝা যাবে না। হ্যাঁ, এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে চেহারাগুলো। হ্যাঁ, এই যে দুটো লোভ আছে, আর ওগুলো এটা যে নিউট্রোফিল, এটা নিউট্রোফিল, এগুলো লোভ আছে, ফাইন গ্র্যানিউল নিউট্রোফিল। এর সঙ্গে সঙ্গে এটা লিম্ফোসাইট যুক্ত হয়ে রয়েছে, আর এর সঙ্গে সঙ্গে একটা এই যে সেলটা পাওয়া গেছে, এটা মনোসাইট হওয়ার সম্ভাবনা আছে, কারণ এটা পেরিফেরিতে আছে, একটু কিডনি শেপের আছে, আর সাইটোপ্লাজমটা একটু এর তুলনায়, হ্যাঁ, মানে একটু ফার্স্টের ক্লাস অ্যাপিয়ারেন্স আছে, এটাকে তুমি মনোসাইট বললেও বলতে পারো। এছাড়া আর কি আছে? এই যে এখানে দেখো, এখানে এই দুটো নিউট্রোফিল ছিল, আর নরম স্ট্রাকচার তো টানতে গিয়ে এটা মেকানিক্যালি ডিস্টর্টেড হয়ে গেছে। আর এই পাশটা ডিস্টর্টেড হয়নি, এটা নিউট্রোফিলই একটা।